নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে। ভারতীয় ফুটবল নিয়ে কি তাহলে ফাইনালি কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি? জানি আফগানিস্তানের এগেনস্টে ইন্ডিয়া 0-0 ড্র করার পর নেগেটিভ কথাবার্তা হবে, তবে আমি একটু পজিটিভ জিনিসটা দেখার চেষ্টা করছি। এই সিএফএ নেশনস কাপ, সেখানে ইন্ডিয়া চতুর্থ ম্যাচ খেলবে, প্লে অফসের ম্যাচ খেলবে থার্ড প্লেসের জন্য, যেটা টুর্নামেন্ট শুরুর আগে আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি। বা তারই পাশাপাশি আমাদের আন্ডার-23 ছেলেটা যেরকম খেললো বাহারিনের এগেনস্টে, কালকে ম্যাচটা ছিল। অ্যাকচুয়ালি কালকে ওই ম্যাচটার পর খুব করে চেয়েছিলাম ভিডিও দিতে, বাট শরীর খারাপ ছিল, একদমই গলা দিচ্ছিল না, নয়তো কালকে আমি ভিডিও বানাবো ঠিক করেছিলাম। সেই ম্যাচটা নিয়ে একটু কথাবার্তা বলবো, সেটা সব থেকে বেশি আশার আলো দিচ্ছে। তো সেই সব কিছু নিয়ে আলোচনা করব যে ফাইনালি একটু আশার আলো আমরা ভারতীয় ফুটবল দিয়ে দেখতে পাচ্ছি, এবং আফগানিস্তান ইন্ডিয়া ম্যাচ নিয়েও কথা বলবো, কালকের ইন্ডিয়া বাহারিন ম্যাচটা নিয়েও একটু কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। একটু ভয়েসটা লো এলে সেটা কিছু করার নেই, তো সেটা একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো যদি আমরা কথা বলি ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে, যে ম্যাচটা 0-0 গোলে ড্র হলো, এই ম্যাচে ইন্ডিয়ার থেকে একটু বেটার পারফরমেন্স এক্সপেক্টেড ছিল। চাইছিলাম ইন্ডিয়া যেন আফগানিস্তানকে হারায়, তবে খালিদ জামিলের আন্ডারে তাজিকিস্তানের সঙ্গে জয়, আফগানিস্তানের সঙ্গে ড্র, ইরানের সঙ্গে হার, এটা ওভারঅল যদি দেখি ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট না। এবং সত্যি বলতে কি, যে যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ হয়েছিল লাস্ট বছর মার্চ মাসে সম্ভবত 2024-এর, আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া ঘরের মাঠে সম্ভবত ড্র করে ওই ম্যাচে 2-1 হারে, এবং তারপর থেকে আমার টোটালি ভারতীয় ফুটবলের ওপর থেকে আশাটা একদম উঠে গিয়েছিল, কোনো আশার আলো দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এই যে লাস্ট কয়েকদিনে একটু যেন আশার আলো দেখতে পাচ্ছি, এক বছরেরও বেশি সময় পরে। তার একটা মেন কারণ দেখে মনে হচ্ছে প্লেয়ারদের একটু জেতার খিদেটা বেড়েছে, দেশের জার্সিতে একটু ভালো খেলার খিদেটা বেড়েছে। দেখো, এবার খালিদ জামিল এসেছে বা যে কোচই আসুক না কেন, সুরেশকে পেদ্রিত বানিয়ে দেবে না। তাদের যা কোয়ালিটি, তারা সেই ফুটবল খেলবে, এবং সেই জিনিসটা আমরা আবারও দেখেছি। ভারতীয় টিম ক্রিয়েটিভিটির দিকটা স্ট্রাগল করেছে, যেটা ভারত সবসময় স্ট্রাগল করে। তার পাশাপাশি অ্যাটাকে একজন প্রপার নম্বর 9-এর অভাব আফগানিস্তান ম্যাচেও দেখা গিয়েছে। এগুলো এমন কিছু সমস্যা যেইগুলোর উত্তর হয়তো রাতারাতি ভারতীয় কোচ পাবে না, তবে ঠিক আছে, ভারতীয় প্লেয়ারদের একটু এফোর্টটা বেশি ছিল। সাথে ডিফেন্সও ইন্ডিয়ার তুলনামূলক ইম্প্রুভ হচ্ছে, এবং গুরপ্রীত সিং সান্ধু এখন অব্দি এই টুর্নামেন্টের ভারতের হয়ে সেরা প্লেয়ার। গুরপ্রীত বেশ কিছু ক্ষেত্রে দুরন্ত গোলকিপিং করেছে, আফগানিস্তান ম্যাচেও ফার্স্ট হাফে একটা দারুণ সেভ করে 21-22 মিনিটের মতো সময়, এবং পরের দিকে একটা সিওর গোল যেটা কিন্তু ক্রস বারে লাগে, ওখানেও কিন্তু গুরপ্রীতের হাতে বলটা লেগে ক্রস বারে যায়, ওখানে গোল করে দেওয়া মানে ইন্ডিয়া ম্যাচটা হারতো। তো সেখানে গুরপ্রীত ডেফিনেটলি কিন্তু ইন্ডিয়াকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় বাঁচিয়ে দিয়েছে, এবং সেই কারণেই আমরা হয়তো প্লে অফসের ম্যাচটা খেলতে চলেছি, যেখানে থার্ড প্লেসের জন্য ইন্ডিয়া ওমান অথবা উজবেকিস্তানের এগেনস্টে কিন্তু খেলবে, সম্ভবত খেলবে। কারণ ভারত ইরানের সঙ্গে তাজিকিস্তানের ম্যাচ আছে, ওই ম্যাচটা তাজিকিস্তান না জিতলেই ইন্ডিয়া খেলবে। এবং আমি হাফ টাইম যখন হয়েছে ওই ম্যাচটা, তখন ভিডিও বানাতে শুরু করেছি, ইরান অলরেডি 1-0 লিড করছে, সেখান থেকে তাজিকিস্তানের ইরানকে হারিয়ে দেওয়াটা একটু অসম্ভব ব্যাপারই, সেই ধরেই বলছে। বাকি অবভিয়াসলি আজকের পারফরমেন্স নিয়ে কথা বললে সেরকম বলার মতো তো পারফরমেন্স গুরপ্রীত বা ডিফেন্ডাররা ছাড়া কেউ করেনি, তবে জিথিনকে তুলনামূলক বেটার লাগলো কিছু কিছু ক্ষেত্রে। যেখানে একটা ক্ষেত্রে সব থেকে ভালো লাগলো যেভাবে সে আর কি উল্টো দিকের উইঙ্গারকে প্রেস করে বলটা জিতলো, সেটা খুব ইমপ্রেসিভ লাগলো। জিথিন গোল করতে পারতো, ইরফান গোল করতে পারতো, আশিক গোল করতে পারতো, চান্স তো তৈরি হয়েছিল, তবে ওই জায়গাতে ইন্ডিয়ার আরও ইম্প্রুভমেন্ট দরকার। কিন্তু যেখানে আমরা ইম্প্রুভমেন্ট দেখলাম সেটা আন্ডার-23 লেভেলে, যেখানে কালকে ইন্ডিয়া বাহারিনকে 2-0 হারালো, এবং এএফসি আন্ডার-23 এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য কিছুটা এগিয়ে রইল। নেক্সট কাতার ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই ম্যাচটা অবশ্যই ইন্ডিয়ার জন্য টাফ হতে চলেছে, যদিও বেস্ট প্লেস 4টে সেকেন্ড টিমও কিন্তু কোয়ালিফাই করবে, সেই সুবিধাটা আছে। দেখা যাক সেখানে ইন্ডিয়া কি করে। তবে নওশাদ মুসার প্রশংসা করব, সেও কিন্তু লাস্ট মোমেন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে পায়নি, মোহনবাগান ছাড়েনি বলে। সুহেল ভাট বলো, বা তার সঙ্গে টেকচাম অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে সেও অ্যাভেলেবেল পায়নি। তবে তারপরও যে ফাইট আন্ডার-23 ছেলেরা বাহারিনের এগেনস্টে দেখালো, যে লেভেলের ফুটবল খেললো এবং খেলে বাহারিনকে হারালো, সেটা আমি এই লেভেলে দেখিনি। আন্ডার-16, আন্ডার-19 সেই লেভেলে কিন্তু ভারতীয় ফুটবলাররা ভালো খেলে, তবে যত লেভেলটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে সিনিয়র লেভেলে আসে, তখন এই বাহারিন টাইপের দেশের সঙ্গে দেখেছি ইন্ডিয়ার ফুটবল আর কি লেভেলের পার্থক্যটা অনেক বেড়ে যায়। তবে ফাইনালি আন্ডার-23 লেভেল, যেটা অলমোস্ট সিনিয়র লেভেল আমরা বলতে পারি, সেই জায়গাতে ইন্ডিয়ার এই লড়াইটা কিন্তু অনেকটা মুগ্ধ করেছে, এবং বেশ কিছু প্লেয়ার ইমপ্রেস করেছে, যার মধ্যে প্রথমজন মোহাম্মদ সুহেল, যাকে নিয়ে কালকের ম্যাচের পর কথাবার্তা হচ্ছে। মোহাম্মদ সুহেলের যেই একটা কি বলবো ওয়ান্ডার গোল, সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তবে মোহাম্মদ সুহেল প্লেয়ারটাকে পার্সোনালি আমি শেষ 1 বছর ধরে ট্র্যাক করছি, কেমন খেলে দেখছি,
সেটা নেক্সট জেন কাপ সম্ভবত পাঞ্জাব এফসি খেলছিল, শঙ্করলাল চক্রবর্তী কোচ ছিল, এভারটনকে হারিয়েছিল, অ্যাস্টন ভিলাকে সম্ভবত হারিয়েছিল, এক্স্যাক্ট মনে পড়ছে না। তো সেই ম্যাচগুলোই দেখেছিলাম মোহাম্মদ সুহেল দুরন্ত পারফর্ম করছে, তখন থেকেই তার দিকে নজর ছিল। এবং যত আইএসএল গড়িয়েছে আমরা মোহাম্মদ সুহেলকে পরের দিকে এসে সিনিয়র টিমে জায়গা করতে দেখেছি এবং পরের দিকে যথেষ্ট ভালো ফুটবল খেলতেও দেখেছি। ফলে এই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট প্রচুর আছে, 18 বছর বয়স। এই যে ভারতীয় ফুটবলে গোল করার লোকের যে একটা অভাব, এই অভাব দূর করার জন্য আমি ভবিষ্যতে দুই সুহেলের দিকে তাকিয়ে আছি। একটা সুহেল আহমেদ ভাট, যার মধ্যে সব রকম প্রতিভা আছে একজন প্রপার নম্বর 9 হবার, আর তার সঙ্গেই মোহাম্মদ সুহেল। তবে এই দুজনের যদি এই দুজনকে ইউরোপে পাঠানো যায় 2-3 বছরের জন্য, মানে আইএসএল ক্লাবরা টাকার থলি নিয়ে অফার দেবে, বাট এই সময় যদি তাদেরকে ইউরোপে পাঠানো যায় সেটা তাদের জন্য সব থেকে ভালো। জানি না সুহেল আহমেদ ভাট এখন মোহনবাগান ছেড়ে যাবে কিনা, তার গেম টাইম কিন্তু লাগবে। সেম এই মোহাম্মদ সুহেল যদি 3-4 বছর এই সময় গিয়ে তোমার ইউরোপে যায়, তার কিন্তু কেরিয়ারে সেটা অনেক হেল্প করবে। 22-23 বছরে যখন সে ফিরবে আইএসএল এমনি 2-2.5 কোটি টাকার প্রস্তাব পেয়ে যাবে, তার যা ট্যালেন্ট আছে যদি সে নিজের মাথাটা ঠিক রাখতে পারে। কিন্তু যদি এখন 50 লক্ষ 60 লক্ষ টাকার আর কি লোভনীয় প্রস্তাবে সে যদি কোনো একটা বড় ক্লাবে যোগ দিয়ে দেয়, দিয়ে বেঞ্চেই বসে থাকে, তার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না এবং একটা দারুণ লেভেলের ট্যালেন্টকে আমরা হারাতে পারি। আমার অলরেডি একটা প্লেয়ারের জন্য দুঃখ হয় অনেকদিন ধরে, কোমল থাটাল। আমি ভীষণ হাইলি রেট করতাম তাকে। সুহেলের মধ্যে কিন্তু হেভি পোটেন্সিয়াল আছে। দুই সুহেলের মধ্যেই, সুহেল ভাট বলো বা মোহাম্মদ সুহেল বলো, আরেকটা প্লেয়ার কেরালা ব্লাস্টার্স এফসিতে আছে করু সিং, তাকেও আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। বা সিভাল্ডো আগের দিন যে গোলটা করলো, সিভাল্ডোর মধ্যেও ট্যালেন্ট আছে। ভিনিত ভেঙ্কটেশ ব্যাঙ্গালোর এফসির প্লেয়ার, ম্যাকারটনকে রিসেন্টলি ভালো লাগছে। তো অনেকগুলো কিন্তু ইয়ংস্টার আছে যারা ভবিষ্যতের জন্য আশা দেখাচ্ছে। বাট এই প্লেয়ারগুলো আরও নেক্সট 2-3 বছরে কীরকম প্রোগ্রেস করে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে। হ্যাঁ, আরেকটা প্লেয়ার আছে পরমবীর সিং পাঞ্জাব এফসির, তাকেও যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। এবং ইন ফিউচার 3-4 বছর বাদে আনোয়ার আলী এবং পরমবীর সিং যদি ভারতের জার্সিতে একসাথে খেলে, সিনিয়র লেভেলের জার্সিতে, দুটো কোয়ালিটি বল প্লেয়িং ডিফেন্ডার আমরা পাবো। বাকি তো কালকের ম্যাচে যেভাবে আর কি নওশাদ মুসা এই টিমটাকে খেলিয়েছে বাহারডিনের এগেনস্টে, দারুণ লেগেছে। মানে এই লেভেলে ইন্ডিয়াকে এই লেভেলের ফুটবল খেলতে অনেক কমই দেখেছি। আর হ্যাঁ, ফার্স্ট গোলটা তো মোহাম্মদ সোহেলের একদম অ্যাবসোলুট ব্রিলিয়ান্স ছিল। সেকেন্ড গোলটা কিন্তু একদম পুরো টিম ওয়ার্ক ছিল। শ্রীকুট্টন যে লেভেলের একটা আর কি ক্রস রেখেছে, এই জিনিসটাও ভাই আমরা সিনিয়র লেভেলে দেখি না, টপ কোয়ালিটি ক্রস। এবং সিভাল্ডো যেভাবে গিয়ে আর কি ফিনিশ করলো, পারফেক্ট। তার আগে আমরা ফার্স্ট হাফে মোহাম্মদ সানানের বাদিকের উইং দিয়ে ভালো খেলা দেখেছি, পরের দিকে সে মোহাম্মদ আইমেনও ভালো খেলেছে। লুইস ম্যাকারটন, তার প্রশংসা করতে হবে। সুহেলের গোলটার ক্ষেত্রে তার পাসটার কথা ভুলে গেলেও চলবে না, মিডফিল্ড থেকে যেই লেভেলের পাস দিয়েছিল। ডিফেন্সে পরমভীর, বিকাশ ইউমনাম, তাদেরকেও সলিড লেগেছে। দুটো সাইড ব্যাকের জায়গাকে হয়তো একটুখানি পরের ম্যাচে নজরে রাখতে হবে। আর স্ট্রাইকার পার্থিব গগৈ, তার দিকে নজর থাকবে। পার্থিব তো অ্যাকচুয়ালি মেনলি উইঙ্গার খেলতে বেশি পছন্দ করে, সেখানে একটুখানি তার ওই যে একদম নম্বর 9 এবিলিটি সেইটা কম, যেটা সুহেল ভাটের আছে। সুহেল ভাট থাকলে আই থিঙ্ক এই টিমে সুহেল ভাট স্টার্ট করতো, সেখানে হয়তো নওশাদ মুসা তাকে কিছুটা মিস করছে। বাট ঠিক আছে, পার্থিবের থেকেও এক্সপেকটেশন থাকবে পরের ম্যাচে ভালো কিছু করার। তো কাতার ম্যাচটা ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, বাট বাহরিন ম্যাচে যেরকম ইন্ডিয়া খেলেছে, আশার আলো কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। বাকি মোহাম্মদ সুহেলের গোলটা তোমরা যারা দেখেছো আর তার খেলা যারা দেখেছো, তাকে নিয়ে কমেন্ট নিচে জানিয়েছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।